বিশাল করিডোর আর ক্যান্টিনের ধোয়া ওঠা আড্ডার মাঝে নীল আর অরুণীর এই শত্রুতা এখন টক অফ দ্য টাউন। কেউ জানে না বনের সেই আদিম বিয়ের কথা, আর সেই গোপনীয়তাই নীলকে প্রতি মুহূর্তে মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে দিচ্ছে। নীল ভাবছে ডিভোর্স দিয়ে মুক্তি পাবে, আর অরুণী ভাবছে এই জুনিয়রকে দিয়ে আর কতভাবে সার্কাস করানো যায়। সকালবেলা নীল মেসের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নীল শার্টটার দিকে একবার তাকালো, তারপর তাচ্ছিল্য ভরে ওটা ছুঁড়ে ফেলে একটা টকটকে লাল রঙের শার্ট পরে নিল। আমি কাল লাল শার্ট পরব বিপদের সংকেত হিসেবে। অরণি চৌধুরীর কথা শুনতে যাব কেন? সে বলেছে নীল পরতে, আমি লাল পরব। আমি যে তার কেনা গোলাম নই এটা আজ বুঝিয়েই ছাড়ব। সে সিনিয়র তো কি হয়েছে, আমি তো কিডন্যাপার, আমি নিজে ব্ল্যাকমেইলার। আমাকে কেন ব্ল্যাকমেইল করবে? নীল কলেজে ঢোকার পর দেখলো পেটের সামনে দাঁড়িয়ে থাকা অরুণীর পরনেও লাল শাড়ি। নীল থমকে দাঁড়ালো। অরুণী চশমাটা নাকের উপর নামিয়ে নীলকে দেখে এক চিলতে হাসলো। ও মা, নীল তুমি তো দেখছি কালকে মেসেজটা খুব সিরিয়াসলি নিয়েছো। নীল বারণ করেছিলাম বলেই কি লাল পরে ম্যাচিং করতে এলে? বাহ, আমাদের কাপল গোলস তো জাস্ট ফাটাফাটি। তীব্র মাথা চুলকাতে চুলকাতে বলল, কি সব আবল তাবল বকছেন? আমি লাল পরেছি বিপদের সংকেত হিসেবে। আপনি যে একটা ডেঞ্জারাস পাবলিক সেটা সবাইকে জানানোর জন্য। আর কাপল গোলস মানে কি? আমাদের তো কালই ডিভোর্স হওয়ার কথা ছিল। ডিভোর্স? ও ও, ওই পচা কাগজটা? ওটা তো আমি আমার ড্যাডির ইম্পর্টেন্ট ফাইলের ভেতরে রেখে দিয়েছি। ড্যাডি যদি ওটা দেখে তবে তোমার রেড শার্ট আসলেও ব্লাড রেড হয়ে যাবে। নীলু, চলো, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। নীল দাঁত কিরমির করে অরুণীর পিছু পিছু হাঁটা দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় সবাই বলা বলি করছে, দেখ দেখ, কালার ম্যাচিং করে এসেছে। নীল তো দেখি অরণ্যাপুর বডিগার্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেল। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল চলছে অডিটোরিয়ামে। অরিন যেহেতু ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট, তাই পুরো দায়িত্ব তার কাঁধে। সে নীলকে জোর করে স্টেজে তুলল। শুনুন আপু, আমি স্টেজে দাঁড়ালে মানুষ আমাকে দেখে হাসবে। আমার হাতে রেঞ্জ আর হাতুড়ি ভালো মানায়, এই শেক্সপিয়রের ডায়লগ না। আরে ট্রাই তো করো, তুমি হবে রোমিও আর আমি হব জুলিয়েট। চলো শুরু করো। ও জুলিয়েট, হোয়াই আর ইউ জুলিয়েট? আমি ওসব পারবো না, আমি বরং এভাবে বলি, ওহ অরণি, হোয়াই আর ইউ সো ডাইনি? আপনার ড্যাডি তো অনেক রিচ, আমাকে কিছু টাকা দিয়ে বিদায় করলেই তো পারেন। এই সস্তা ড্রামা করার মানে কি? অরুণী মাঠে বসে থাকা জুনিয়রদের সামনে চিৎকার করে, সবাই শোনো, আমাদের রোমিও নীল এখন একটা বিশেষ কবিতা আবৃত্তি করবে, যেটাও গত রাতে আমাকে ফোন করে শুনিয়েছে। নীলের তো আকাশ ভেঙে পড়ার দশা। সে কোনোদিন ফোনের ওপাশে অরুণীকে গালি দেওয়া ছাড়া কিছু করেনি। মিথ্যা বলছেন কেন? আমি কবে কবিতা বললাম? আরে ওই যে বললে না, বনের মাঝে কুড়ে ঘর, নীলু আমার আপন বর। সবাই একটা তালি দাও তো নীলের জন্য। পুরো অডিটোরিয়াম হাসিতে ফেটে পড়ল। নীল অপমানে মাটির সাথে মিশে যাচ্ছে। সেই স্টেজের মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, আসলে অরণি আপু বড্ড রসিক মানুষ। উনি তো সিনিয়র, তাই জুনিয়রদের পচানো উনার শখ। আসলে আপু তো একাই রোমিও জুলিয়েট সাজতে পারেন, কারণ উনার মেকআপ যা ভারী, তাতে উনাকে জ্যান্ত স্ট্যাচু মনে হয়। অরুণীর হাসি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। জুনিয়রটা ফিসফিস করছে, নীল তো দেখি অগ্নগিরির মুখে জল ঢেলে দিল। অরুণী উঠে চলে গেল। নীল ঢোক গিলল, রাগিয়ে তব দিল। আবার কোনো বিপদ কে জানে। দুপুরে ক্যান্টিনে নীল এক কোনায় বসে ঠান্ডা সিঙ্গারা চিবুচ্ছে। অরুণী এসে তার উল্টো দিকের চেয়ারে বসলো। এবার আর হাসি নেই তার মুখে। নীল, তুমি সবার সামনে আমাকে স্ট্যাচু বললে, আমার মেকআপ নিয়ে কথা বললে, তোমার সাহস তো কম না? সাহস তো আপনিই দিয়েছেন। ওই যে জঙ্গলি সর্দার বলেছিল না, বর বউ সমান সমান। তো আপনি যদি আমাকে পচাতে পারেন, আমি কেন পারবো না? আর শোনো ম্যাডাম, আপনার ওই ডিভোর্স পেপারটা আজই সাইন করে ফেরত দেবেন। আমার এই সিনিয়র বউয়ের ড্রামা আর সহ্য হচ্ছে না। টাকা লাগবে? কত টাকা দিলে তুমি এই ডিভোর্স পেপার নিয়ে মুখ বন্ধ করে চলে যাবে? আমি আপনার টাকা চাই না, আমি আমার শান্তি চাই। আমি চাই আপনি আমাকে আর চিনতে না পারেন। কলেজে আমরা স্ট্রেঞ্জার হব। ট্রেজার? স্ট্রেঞ্জার? ওই ঘনিষ্ঠ মুহূর্তগুলোর পর আমরা স্ট্রেঞ্জার হব? তুমি আসলেও একটা ইমোশনাল রোবট নীল। নীল চায়ের কাপটা সজোরে টেবিলে রেখে বলে, ঘনিষ্ঠ মুহূর্ত?
আপনি সেটাকে কি মনে করেন? ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আপনি জ্বরের ঘরে ছিলেন আর আমি পরিস্থিতির শিকার। ওটাকে প্রেম ভাবার কোনো কারণ নেই। আমি ওটাকে প্রেম ভাবছি না, ওটা ছিল জাস্ট একটা টাইম পাস। তবে টাইম পাসটা বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না নীলু? নীল রাগে লাল হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। অরণি বসে বসে তার সিঙ্গারাটা নিজের প্লেটে তুলে নিল। তাদের মাঝে কোনো অনুভূতি নেই, আছে শুধু জেদ আর একে অপরকে ছোট করার এক অদ্ভুত নেশা। বিকেলে লাইব্রেরির পেছনের দিকের আলমারিগুলোর আড়ালে নীল কিছু বই খুঁজছিল। হঠাৎ অরণি সেখানে এসে হাজির। জায়গাটা বেশ অন্ধকার আর নির্জন। আবার কেন এসেছেন? এখানেও কি আপনার কোনো ড্রামা বাকি আছে? ডিভোর্স পেপারটা দিতে এলাম, নাও সই করো। আমাদের আসলেই একসাথে থাকার মানে নেই। নীল কলম বের করে সই করতে যাবে এমন সময় বাইরে থেকে লাইব্রেরিয়ান দরজা লক করার শব্দ শোনা গেল। দুজনে চমকে উঠল। লাইব্রেরি বন্ধ হয়ে গেছে। হলো তো, এবার আপনার সাথে এই অন্ধকার লাইব্রেরিতে রাত কাটাতে হবে। আপনার কপালে কি অশান্তি ছাড়া আর কিছু নেই? অশান্তি না, এটাকে বলে ডেস্টিনি। গতরাতে গুহা, আজ লাইব্রেরি। চলো ওই কোনায় সোফাটায় বসি। অন্ধকারের মাঝে অরুণীর গায়ের সেই পারফিউমের গন্ধ নীলকে আবার সেই বনের রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। দুজনে পাশাপাশি বসলো। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কিন্তু হার্টবিট স্পষ্ট শোনা যাচ্ছে। ঘৃণা করি না, ভয় পাই। আপনার লাইফস্টাইল, আপনার ইগো, সব কিছু আমাকে দম বন্ধ করে দেয়। আমি সাধারণ একটা ছেলে। আমার কাছে জীবন মানে মেকানিক গিরি আর দুবেলা ডাল ভাত। নীল, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? আর আমার কাছে জীবনের মানে একটা বড় খাঁচা। সবাই আমাকে চৌধুরী ভিলের উত্তরাধিকারী হিসেবে দেখে, কেউ মানুষ হিসেবে দেখে না। শুধু তুমিই আমাকে ধমক দেওয়ার সাহস পেয়েছো। কথা বলতে বলতে অরুণী নীলের হাতের উপর নিজের হাত রাখলো। নীল এবার হাত সরিয়ে নিল না। অন্ধকারে সেই নিস্তব্ধতায় তাদের শরীরের উষ্ণতা আবার বাড়তে লাগলো। কোনো অনুভূতি ছাড়াই স্রেফ শারীরিক আকর্ষণে নীল অরুণীকে নিজের কাছে টেনে নিল। অরুণীও বাধা দিল না। লাইব্রেরির সেই ঠান্ডা মেঝেতে পুরনো বইয়ের স্তূপের মাঝে তারা আবার একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। প্রতিটি ছোঁয়া ছিল জেদ আর উত্তেজনার মিশ্রণ। দীর্ঘ সময় ধরে চলা সেই শারীরিক নিবিড়তা তাদের আবার বুঝিয়ে দিল যে তারা একে অপরকে যতই অস্বীকার করুক, শরীরের টান তারা উপেক্ষা করতে পারবে না। সকালে লাইব্রেরিয়ান দরজা খুলতেই নীল আর অরুণী আলাদা হয়ে বেরিয়ে এলো। করিডোরে এসে নীল আবার সেই গম্ভীর হয়ে গেল। কালকের ওটাকেও একটা ভুল হিসেবে ধরে নিন। আমি আপনার ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। ওটা নিয়ে আপনি চলে যান। আমিও সই করে দেব। তবে মনে রেখো নীল, তুমি আমাকে যতবার ভুল বলবে, তুমি ততবার নিজেকেই ছোট করবে। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের কিছু একটা কানেকশন আছে। না হলে কেন তোমার কাছে আসবো? তুমি বা কেন কাছে টেনে নেবে? কিছু নেই। নীল শক্তভাবে কথা বলে হনহন করে হেঁটে ক্লাসে চলে গেল। অরুণী করিডোরে দাঁড়িয়ে রইল। কারো প্রতি কারো কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। তাহলে কি আছে? আছে শুধু এক অদ্ভুত তৃষ্ণা আর ইগোর লড়াই। নীল আর অরুণীর লাইব্রেরির কাণ্ডের পর ক্যাম্পাসে বাতাস যেন বারুদ হয়ে আছে। নীল এখন নিজেকে আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অরুণীর উপস্থিতি যেন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, যেখানে যায় সেখানেই একটা শক দিয়ে যায়। নীল ভাবছে ডিভোর্স দিয়ে মুক্তি পাবে, আর অরুণী ভাবছে এই জুনিয়রকে দিয়ে আর কতবার সার্কাস করানো যায়। ঠিক এই সময়েই কলেজে এন্ট্রি দিল এক নতুন চরিত্র, যা নীলের শান্ত জীবনে রীতিমতো দাবানল জ্বালিয়ে দিল। সকালবেলা নীল ক্যান্টিনে বসে এক কোনায় অখাদ্য ঠান্ডা সিঙ্গারা চিবোচ্ছিল। পায়ে ব্যান্ডেজটা এখনো আছে, তবে ব্যথা কমেছে। ঠিক তখনই পুরো কলেজের মেয়েদের মাঝে একটা শোরগোল পড়ে গেল। করিডোর দিয়ে মেয়েরা দৌড়চ্ছে যেন শাহরুখ খান কলেজে এসেছে। নীল উকি দিয়ে দেখলো গেটের সামনে একটা চকচকে লাল রঙের লেক্সাস এসে থামলো। গাড়ি থেকে নামলো 6 ফুট লম্বা জিম করা বডির এক তরুণ। পরনে ব্র্যান্ডেড স্যুট, চোখে দামি সানগ্লাস আর চুলে এত জেল যে মাছি বসলে পা পিছলে পড়ে যাবে। আরে নীল, দেখ, এ তো আরিয়ান, অরণি আপুর বাবার পরম মিত্র চৌধুরী আঙ্কেলের ছেলে। লন্ডন থেকে MBA করে ফিরেছে। ক্যাম্পাসে গুজব ছড়িয়েছে অরণি আপুর সাথে ওর নাকি এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে। নীলের গলার ভেতর সিঙ্গারার টুকরো আটকে যাওয়ার দশা। সে কোনো মতে পানি খেয়ে বিষম খেতে খেতে মনে মনে বলল, এঙ্গেজমেন্ট? ওরে ভাই, আলহামদুলিল্লাহ।
ওই ডাইনিকে বিদায় করার জন্য শেষ পর্যন্ত একজন উপযুক্ত গাধা পাওয়া গেছে। লন্ডন রিটার্নড গাধা। যাক, আমার ডিভোর্স পেপার এবার তাড়াতাড়ি সই হবে। কিন্তু আবার যে বলল তার বাবা চায় তার সাথে সংসার করি। কিন্তু নীলের স্বস্তি বেশিক্ষণ টিকল না। আরিয়ান একগুচ্ছ লাল গোলাপ নিয়ে সোজা অরুণীর কাছে গেল। অরুণীও যেন নীলকে জ্বালানোর জন্যেই আরিয়ানের সাথে খুব বেশি হাসাহাসি শুরু করলো এবং আরিয়ানের বাহু জড়িয়ে ধরে ক্যান্টিনের দিকেই আসতে লাগলো। অরুণী আর আরিয়ান ক্যান্টিনে ঢুকে ঠিক নীলের পাশের টেবিলটাতে বসলো। অরুণী আজ যেন একটু বেশি গ্ল্যামারাস সেজেছে, যা নীলের চোখে খচখচ করছিল। হাই নীলু, এই যে আরিয়ানের সাথে পরিচয় করে নাও। আরিয়ান, ও হলো নীল, আমার খুব স্পেশাল এক জুনিয়র। ও আমাকে মাঝে মধ্যে বনের জঙ্গলি গল্প শোনায়। ও খুব ভালো গল্পকার, জানো। আরিয়ান নীলের দিকে এমন ভাবে তাকালো যেন নীল একটা রাস্তার ধুলো। ওহ হাই লিটল বয়, অরণি বলছিল তুমি নাকি ওকে একবার জঙ্গল থেকে উদ্ধার করেছিলে। আই মিন, ও পথ হারিয়েছিল আর তুমি লিফট দিয়েছিলে। গুড জব, এই নাও কিছু টিপস। আরিয়ান পকেট থেকে একটা চকচকে 500 টাকার নোট বের করে তাচ্ছিল্যের সাথে নীলের সামনে রাখলো। নীলের কান দিয়ে তখন গরম ধোঁয়া বেরুচ্ছে। সে নোটটা হাতে নিয়ে দাঁত বের করে হাসলো। ধন্যবাদ স্যার, টিপসটা পেয়ে খুব উপকার হলো। তবে আরিয়ান ভাই, 500 টাকায় তো হবে না। আপনার হবু বউকে বনের কুড়ে ঘরে এক রাত পাহারা দিতে আমার যা মেহনত হয়েছে, তাতে তো এই টাকায় শুধু ওনার মেকআপের একটা তুলিও হবে না। আচ্ছা আরিয়ান ভাই, আপনার কি আইডিয়া আছে কুড়ে ঘরের বাসর কেমন হয়? ওই যে বাঁশের মাচায় যখন ক্যাচ ক্যাচ শব্দ হয় আর জঙ্গলিরা নিচে ঢোল বাজায়। উফ, অরণি আপু তো ভয়ে আমার শার্টের কলারই ছিঁড়ে ফেলেছিলেন। আপনার এই দামি স্যুটের হাতা যেন আবার ছিঁড়ে না যায়, খেয়াল রাখবেন কিন্তু। আরিয়ানের মুখের হাসি মুহূর্তেই উধাও। সে বড় বড় চোখে অরুণীর দিকে তাকালো। অরুণী টেবিলের নিচে দিয়ে নীলের গায়ে কষিয়ে এক লাথি মারলো। নীল যন্ত্রণায় কোকিয়ে উঠলেও হাসি থামালো না। এইসব কি বলছে এই ছেলেটা? আরে ও পাগল, মাথা নষ্ট, জানো না তো ওর কথা। চলো আমরা একটু অন্য পাশে বসি। আরিয়ান আর অরুণী উঠে চলে গেল। নীলের রাতে মাথা ভন ভন করছিল, কিন্তু সে চুপ মেরে বসে। বিকেলে কলেজের লনে আরিয়ান একটা দামি গিটার নিয়ে অরুণীর জন্য ইংরেজি গান গাইছিল। নীল পাশ দিয়ে যাওয়ার সময় জোরে একটা শব্দ করে নাচ ছাড়লো। অরুণী রেগে গিয়ে নীলকে ডাকলো। নীলু, তোমার কি কোনো সেন্স নেই? দেখছো আরিয়ান কত সুন্দর গিটার বাজাচ্ছে, তুমি তো শুধু হাতুড়ি দিয়ে লোহা পেটাতে জানো। একটু কালচার শেখো। হাতুড়ি দিয়ে লোহা পেটালে অন্তত কাজের জিনিস তৈরি হয় আপু। আর আরিয়ান ভাই, আপনার এই গিটারের তারগুলো তো ঢিলে। অরণি আপুর চিল্লানির সাথে ম্যাচ করতে হলে আপনাকে তো ব্যান্ড পার্টি নিয়ে আসতে হবে। আর ওই যে গানটা গাইলেন, ওটা তো ছিল বিরহী গান। অরণি আপু তো বিরহ বোঝে না, সে বোঝে শুধু কমান্ড করা। আরিয়ান ভাই, রাতে ঘুমানোর আগে হেলমেট পরে ঘুমাবেন। কখন যে উনি আপনার উপর চড়াও হন ঠিক নেই। আরিয়ান গিটার দেখে উঠে দাঁড়ালো। অরণি, এই অসভ্য মেকানিক ছেলেটাকে তুমি এত মাথায় তুলছো কেন? ও কি তোমার চাকর? ও আমার জুনিয়র, বড় আই মিন জুনিয়র ভাই। নীলু, তুমি বড্ড বেশি মুখ চালাচ্ছ কিন্তু। মুখ তো চালাবই। আরিয়ান ভাই, একটা গোপন কথা বলি। অরণি আপু কিন্তু বনের জঙ্গলি সর্দারের খুব পছন্দের পাত্রী। সর্দার তো ওনাকে নিজের বাড়িতে রানী বানিয়ে রাখতে চেয়েছিলেন। ওনার গায়ে এখনও সেই বনের বুনো ফুলের গন্ধ পাওয়া যায়। বিশ্বাস না হলে একবার ঘাড়ের কাছে শুকে দেখেন তো। ও সরি, আপনি তো আবার পারফিউম ছাড়া কিছু বোঝেন না। অরুণী এবার আর নিজেকে সামলাতে পারলো না। সে আরিয়ানের সামনেই নীলের কলার ধরে টানতে টানতে করিডোরের এক নির্জন কোণায় নিয়ে গেল। করিডোরের সেই অন্ধকারে তারা মুখোমুখি। নীল দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, আর অরুণী তার বুকের ওপর দুহাত দিয়ে চাপ দিয়ে রেখেছে। নীল, তুমি বড্ড বেশি মুখ চালাচ্ছ কিন্তু। তুমি কি আমার জীবনটা তছনছ না করলে শান্ত হবে না? কেন আরিয়ানের সামনে ওসব উল্টাপাল্টা বললে? কেন? আরিয়ান ভাইয়ের দামি স্যুট দেখে খুব মায়া লাগছে। আপনার তো আবার অ্যাডভেঞ্চার খুব পছন্দ। আরিয়ান কি পারবে আপনাকে নিয়ে জঙ্গলিদের সাথে নাচতে? সে তো এসির বাইরে বেরোলে ঘামলে পাউডার মাখে। নীল, তুমি জেলাস হচ্ছ? তুমি সহ্য করতে পারছো না আমি অন্য কারোর সাথে কথা বলছি বা ঘুরছি? আমি জেলাস? কৌতুক করবেন না। আমি তো খুশিতে বাকবাকুম করছি যে আপনি বিদায় হচ্ছেন। কিন্তু ওই ছেলেটা তো একটা নাম্বার 1 বলদ। ও আপনাকে সামলাতে পারবে না।
আপনার এই যে অবাধ্য স্বভাব, এটা কন্ট্রোল করার ক্ষমতা শুধু এই মেকানিক নীলেরই আছে। আর আপনি আমাকে ছাড়বেন না, আবার ওকেও নিয়ে ঘুরবেন, মানে কি এসবের? জীবন আপনার কাছে পুতুল খেলা? কথা বলতে বলতে নীল হঠাৎ অরুণীর কোমর জড়িয়ে নিজের খুব কাছে টেনে নিল। অরুণীর তপ্ত নিঃশ্বাস নীলের গলায় আছড়ে পড়ছে। নীলের সেই আদিম পৌরুষের তেজ অরুণীকে আবার মুহূর্তের মধ্যেই দুর্বল করে দিল। অরুণী মনে মনে বলল, তোমাকে জ্বালাতেই তো এসব করছি। তাদের মাঝে কোনো প্রেম নেই, কিন্তু এক তীব্র শারীরিক আকর্ষণ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। নীল অরুণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, আরিয়ান কি জানে আপনার পিঠের ওই ছোট তিলটার কথা? নাকি ওটা দেখার এবং ছোঁয়ার একমাত্র অধিকার জঙ্গলি বনের সেই বর নীলরি আছে? অরুণী কাঁপতে কাঁপতে বলল, নীল ছাড়ো, ডিভোর্স তো হয়েই যাবে, এসব করে কি লাভ? ডিভোর্স পেপারে সই করেছি মানে এই নয় যে আমার হাতের ছোঁয়া আপনার শরীর ভুলে যাবে। আপনি না আমাকে ছাড়তে চান না, তবে আমি কেন ছুবো না? আমাকে ছেড়ে দিন, আমিও ছুবো না, ছেড়ে দেব। কোনো অনুভূতি ছাড়াই স্রেফ আরিয়ানকে হারানোর জেদ আর নিজের অধিকার প্রতিষ্ঠার তৃষ্ণা থেকে নীল অরুণীকে চাপটে ধরল। করিডোরের সেই অন্ধকারে তারা আবার একে অপরের মাঝে উথাল পাথাল হয়ে গেল। প্রতিটি স্পর্শে ছিল দখলদারিত্বের লড়াই। নীল যেন আজ অরুণীকে বুঝিয়ে দিল যে সে যত বড়লোকের মেয়েই হোক না কেন, নীলের ছোঁয়ায় সে আজও সেই বনের অদম্য মেয়েটাই রয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে চলা শারীরিক ঘনিষ্ঠতার শেষে নীল অরুণীকে ছেড়ে দিয়ে নিজের শার্টের কলার ঠিক করলো। পরদিন সকালে অরুণী ক্লাসে এলো, কিন্তু তার চোখে মুখে কাল রাতের সেই রেশ স্পষ্ট। আরিয়ান আবার ফুল নিয়ে ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিল। নীল পাশ দিয়ে যাওয়ার সময় আরিয়ানকে একটা জোরে ধাক্কা দিয়ে চলে গেল। আরে আরিয়ান ভাই, সাবধানে, আপনার হাত থেকে তো ফুলগুলো নর্দমায় পড়ে গেল। আসলে কি জানেন, কিছু ফুল শুধু বাগানেই সুন্দর লাগে, কারো হাতে গেলেই শুকিয়ে যায়। বিশেষ করে যে ফুল অলরেডি অন্য কেউ পেড়ে গন্ধ নিয়ে নিয়েছে, সেটা দিয়ে আর পূজা হয় না ভাই। আরিয়ান কিছু বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইল। অরুণী দূর থেকে নীলের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সে বুঝতে পারছে নীল মুখে যতই ডিভোর্সের কথা বলুক, সে অরুণীকে এত সহজে অন্য কারো হাতে ছাড়বে না। অরুণী নীলের কাছে আসলো। নীলু, কাল বিকেলে আমাদের বাড়িতে এসো, ড্যাডি তোমাকে ডেকেছেন, ডিভোর্স পেপার নিয়ে ফাইনাল কথা হবে। যাবো আপু, তবে ড্যাডিকে বলবেন আমি ডিভোর্সের বদলে মুক্তিপণ হিসেবে ওনার মেয়েকে সারা জীবনের জন্য কিডন্যাপ করে রেখে দিতে পারি। একদম ফ্রি সার্ভিস। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল নীলের এই দুঃসাহস দেখে। অরুণী হাসতে হাসতে অডিতে উঠে চলে গেল। সবাই কানাঘোষা করছে। এরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হাজবেন্ড ওয়াইফ? কি বলে এরা এসব? কেন হবে না? আমাদের নীল কম নাকি? সত্যি কি ওদের মাঝে কিছু আছে? নীল মনে মনে হাসলো। ঝগড়া, পচানি আর এই বিচিত্র দৈহিক আকর্ষণের মাঝে জীবনটা আসলেও দারুণ অ্যাডভেঞ্চার হয়ে উঠেছে। চৌধুরী ভিলার বিশাল গেটের সামনে দাঁড়িয়ে নীল নিজের লাল শার্টের কলারটা একবার ঠিক করে নিল। পকেটে সেই ভাঁজ করা ডিভোর্স পেপার। নীল ভাবলো আজই সব শেষ, আজই মুক্তি। কিন্তু সে জানতো না চৌধুরী ভিলার অন্দর মহলে তার জন্য ডিভোর্সের বদলে এক বিশাল ফাঁদ পেতে রাখা হয়েছে। নীলকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে। অরুণীর বাবা চৌধুরী সাহেব গম্ভীর মুখে নীলকে দেখছেন। নীল, আমি তখন রেগে তোমার সাথে খারাপ আচরণ করছি আর শ্যুট করেছি। আই এম সরি। অর্ণি বলে যে তুমি নাকি খুব ভালো ছেলে, জঙ্গল থেকে ওকে উদ্ধার করছো। আরিয়ান আমাদের পার্টনারের ছেলে, ওর সাথে অর্ণির বিয়ে ঠিক। কিন্তু আরিয়ানের একটা সত্য, অর্ণিকে 1 মাস সংসারের সব কাজ শিখতে হবে। আর আমি চাই তুমি এখানেই থাকবে আমাদের গেস্ট হিসেবে, যাতে অর্ণি তোমার কাছ থেকে কিছু বদ্ধতা শিখতে পারে। সংসারের কাজ তোমার যে ভালো কে জানবে? তোমরা তো মধ্যবিত্ত, অর্ণির তো মা নেই। নীল হাঁ করে তাকিয়ে রইল। ডিভোর্সের বদলে এটা কি? ঠিক মানে আমি এখানে থেকে ওনাকে ট্রেনিং দেব? আমি মেকানিক মানুষ স্যার, আমি তো লোহা পেটাই। তখনই অরুণী সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে একটা ছোট্ট স্কার্ট আর টপ। সে নীলের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরে নীলু, এসো এসো, ড্যাডি একদম ঠিক বলেছে, তুমি তো জঙ্গল বিশেষজ্ঞ। এই 1 মাস তুমি আমাকে সার্ভিস দেবে।
যেমন আমার ঘর গোছানো, আমার কুকুরের যত্ন নেওয়া, আর হ্যাঁ, আমাকে খুশি রাখা। নীল বুঝতে পারলো সে ফেঁসে গেছে। সে বিড়বিড় করলো। ডিভোর্স পেপারটাকে এখন টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব। অরুণী চোখ টিপে বলল, হ্যাঁ, কারণ তোমাকে এত সহজে ছাড়ছি না, আর তুমি জোর করে গেলে জেলে যেতে পারবে, আর কোথাও না। হায় রে কপাল, জীবনটা আসলেই সার্কাস হয়ে গেল। পরদিন সকাল থেকেই অরুণী তার রূপ দেখালো। সে নীলকে ডেকে পাঠালো তার বেডরুমে। নীলু, আমার কফিটা খুব তেতো হয়েছে, নাও নিজের হাতে মেকানিজ করে একটা মিষ্টি কফি বানিয়ে আনো। আমি আপনার চাকর নই অরণি আপু। চাকর নাও, কিন্তু ট্রেনার তো। আর শোনো, ওই ড্রয়ারে ডিভোর্স পেপারটা আছে না, ওটা কিন্তু আমার ড্যাডির হাতে চলে যেতে পারে যদি তুমি ঠিকমতো কাজ না করো। বারবার ডিভোর্সের ভয় দেখাবেন না, ডিভোর্স তো আমিই দেব। কিন্তু ডিভোর্স হলেই জেল, মনে নেই? নীল দাঁত কিরমির করে কফি বানাতে গেল। অরুণী তাকে দিয়ে সারা বাগান পরিষ্কার করালো। এমনকি অরুণীর দামি অডির গাড়িটা ধোয়ানোর দায়িত্বও পড়লো নীলের ওপর। নীল যখন গাড়ি মুছছিল, অরুণী উপরের বারান্দা থেকে পাইপ দিয়ে নীলের ওপর পানি ছিটিয়ে দিল। এসব কি হচ্ছে? আরে তুমি তো রোমিও, একটু বৃষ্টিতে ভিজলে তোমাকে আরো কিউট লাগে। আরিয়ান দেখলে তো হিংসায় জ্বলে যাবে। কি সব যে বলেই মেয়ে, পাগল একটা। বিকেলে আরিয়ান চৌধুরী ভিলাই এলো। সে নীলকে এখানে দেখে অবাক এবং ক্ষিপ্ত। এই মেকানিকটা এখানে কি করছে? অরুণী হঠাৎ সোফায় ধপাস করে বসে পড়ল। তার মুখে এক বিচিত্র নাটকীয় ভাব। সে পেটে হাত দিয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান, আমাদের বিয়েটা মনে হয় হবে না। আমি একটা রিপোর্ট পেয়েছি, আসলে আই থিংক আই এম প্রেগনেন্ট। পুরো ঘরে যেন বজ্রপাত হলো। আরিয়ান স্থবির হয়ে গেল। চৌধুরী সাহেব চশমা খুলে ফেললেন। আর নীলের হাতের পানির গ্লাস ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রেগনেন্ট? কি বলছেন এসব? কার কার বাচ্চা? অরুণী নীলের দিকে আঙ্গুল তুলে, জঙ্গলে সেই রাতের কথা ভুলে গেলে নীলু? কুড়ে ঘরের সেই বাসর? আমি তো তোমার জন্য আরিয়ানকে ধোকা দিতে পারছি না। আরিয়ান চিৎকার করে উঠল। দিস ইজ ডিসগাস্টিং। অরণি, তুমি এই নোংরা মেকানিকের বাচ্চার মা হতে চলেছ? সি, আমি এই বিয়ে ভেঙে দিলাম। আরিয়ান ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। চৌধুরী সাহেবও রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। নীল তখন ঘামছে। সে অরুণীর সামনে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আপনি কি পাগল? এসব কি বললেন? বনের সেই রাতে তো আপনি বলেছিলেন আপনার কোনো অনুভূতি নেই। এখন আপনি আমাকে জেলের ভাত খাওয়াবেন? সত্যি কি বাচ্চা আছে? অরুণী হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করলো। সে ব্যাগ থেকে একটা কাগজ বের করে নীলের মুখের সামনে ধরলো। শান্ত হও বাবা, এটা দেখো। নীল দেখলো ওটা একটা রিপোর্ট, কিন্তু হাতে লেখা গ্যাস্ট্রাইটিস অ্যান্ড অ্যাসিডিটি। বোকাচ, ওটা ছিল গ্যাস্ট্রিকের রিপোর্ট। আরিয়ানকে তাড়ানোর জন্য এটাই সেরা উপায় ছিল। এখন আরিয়ান বিদায়, আর তুমি আমার খাঁচায় আটকা। ওকে এমনিও আমার পছন্দ না, শুধুমাত্র তোমাকে জেলাস করতে সব নাটক। হায় আল্লাহ, এই মেয়ে তো বড় ডাকাত। অরুণী গান গাইতে গাইতে চলে যায়। রাত তখন 12টা। গেস্ট হাউসে নীল বিছানায় শুয়ে ছটফট করছে। তার মাথায় শুধু অরুণীর ওই নাটকের কথা ঘুরছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। নীল দরজা খুলতেই দেখলো অরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে একটা পাতলা সিল্কের নাইট গাউন, যা দিয়ে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার কি নাটক করতে এসেছেন রাত দুপুরে এখানে কেন? অরুণী ভেতরে ঢুকে দরজা লক করে দিল। কেন? বউ কি বরের কাছে আসতে পারে না? আর তো সবাই জানে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তো নাটকটা কেন একটু রিয়েল করে নিচ্ছি না আমরা? নীল পিছিয়ে গেল। অরণি আপু, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অরুণী নীলের বুকের ওপর হাত রেখে বলে, সীমা তো আমরা বনেই পার করেছি নীল। এখন এই বিছানায় সেই জঙ্গলি স্মৃতিগুলো আবার জ্বালিয়ে নিলে কেমন হয়? নীল আর নিজেকে ধরে রাখতে পারলো না। অরুণীর সেই মোহময় পারফিউমের গন্ধ আর তার শরীরের উষ্ণতা নীলের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। সে অরুণীকে পাঁজা কোলা করে বিছানায় শুইয়ে দিল। কোনো ডিভোর্স নয়, কোনো পচানি নয়, সেই রাতে শুধু ছিল একে অপরের শরীরের তীব্র ক্ষুধা। অন্ধকার ঘরে তাদের দীর্ঘশ্বাস আর অরুণীর অস্ফুট আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে গেল। নীল যেন আজ অরুণীকে বুঝিয়ে দিল সে মেকানিক হতে পারে, কিন্তু অরুণীর শরীরের প্রতিটি ইঞ্চিতে তার নাম লেখা হয়ে গেছে। অরুণীও পাগলের মতো নীলকে চাপটে ধরল। জেদ, রাগ আর অহংকার ধুয়ে মুছে তারা একা
তারা এক বিস্তারিত শারীরিক খেলায় মেতে উঠল, যা ভোরের আলো ফোটা পর্যন্ত চলল। ভোরে অরুণী যখন চুপি চুপি নীলের ঘর থেকে বের হতে যাচ্ছিল, নীল তাকে পেছন থেকে ডাকলো। অরণি, প্রেগনেন্সি নাটক তো করলেন, কিন্তু এখন ড্যাডিকে কি বলবেন? বলত মেকানিক জামাই খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর শোনো নীলু, কাল কলেজে কিন্তু আবার সেই জুনিয়র সাজতে হবে। কেউ যেন না জানে চৌধুরী ভিলার জামাই রাতে গেস্ট হাউসে কি ডিউটি করে। নীল একটা দীর্ঘশ্বাস ফেললো। সে বুঝতে পারলো এই সিনিয়র বউ আর এই বিচিত্র বিয়ে থেকে তার মুক্তি নেই। সে ডিভোর্স পেপারটা নিয়ে আগুন ধরিয়ে দিল। এই নিষিদ্ধ সম্পর্কের টান তাদের সারা জীবনের জন্য এক সুতোয় বেঁধে ফেলেছে। চৌধুরী ভিলার সেই রুদ্ধশ্বাস নাটক আর প্রেগনেন্সির ভুয়া রিপোর্টের পর নীল ভেবেছিল জীবনটা বোধহয় একটু শান্ত হবে। কিন্তু অরুণী চৌধুরী যার জীবনে আছে তার কপালে শান্তি যে নেই, সেটা নীল হাড় হাড় করে টের পাচ্ছিল। কলেজের বার্ষিক বনভোজন বা পিকনিকের ঘোষণা আসতেই নীলের বুকটা ছ্যাদ করে উঠল। কারণ জঙ্গল আর নির্জনতা মানেই অরুণীর নতুন কোনো ফন্দি। সকালবেলা কলেজের 3টি বিশাল বাস পাহাড়ি এলাকার উদ্দেশ্যে রওনা দিল। নীল বাসের একদম পেছনের সিটে জানালার পাশে বসে কানে হেডফোন গুঁজে দিয়েছিল যাতে অরুণীর চিৎকার শুনতে না হয়। কিন্তু তার কপাল, বাস ছাড়ার 5 মিনিটের মাথায় অরুণী তার সিট ছেড়ে পেছনের সিটে নীলের পাশে এসে ধপাস করে বসলো। কি নীলু, একলা চলরে নীতি ধরেছো নাকি? জুনিয়র বরের দেখি আজ খুব ভাব। নীল হেডফোন খুলে আপু দোহাই আপনার, বাসে আপনার ব্যাচের সব বড় লোকরা আছে। এখানে অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আপনার আরিয়ান তো অন্য বাসে, ওখানে গিয়ে রোমান্স করুন না। আরিয়ান তো এখন আমার নাম শুনলে পাতনা পায়খানা শুরু করে। ওই যে তোমার বাচ্চার মা হওয়ার গল্পটা ও বিশ্বাস করে লন্ডন পালিয়ে যাওয়ার টিকিট কাটছে। এখন তো তুমি আমার একমাত্র ভরসা। চুপ করুন, কেউ শুনে ফেললে আমার ক্যারিয়ার শেষ। আপনার তো ড্যাডি আছে, আমার শুধু লোহা লক্কর আছে। বাসের যাত্রীরা দেখলো অরুণী নীলকে নিয়ে হাসাহাসি করছে। নীল শুধু দাঁত কিরমির করছিল। পাহাড়ের আঁকাবাঁকা পথে বাস যখন উপরে উঠছিল, অরুণী ইচ্ছে করে নীলের উপর ঢলে পড়ছিল। উফ নীলু, পাহাড় দেখে আমার কেমন জানি বোনের সেই রাতের কথা মনে পড়ছে। আর তোমার কি মনে পড়ছে না? আমার শুধু মনে পড়ছে আপনার ওই পচা ডিভোর্স পেপারটার কথা। সুযোগ পেলেই আমি ওটা আবার প্রিন্ট করব। অত সোজা না। হ্যাঁ, বনভোজনের স্পটে পৌঁছানোর পর সবাই যখন গান বাজনা আর রান্নায় ব্যস্ত, অরুণী নীলকে ইশারায় ডাকলো। নীল, ওই ঝর্ণাটার ওপাশে একটা গুহা আছে শুনেছি, চলো দেখে আসি। একদম বুনো পরিবেশ। আমি যাব না, আপনার সাথে গেলেই আমি বিপদে পড়ি। কিন্তু অরুণী নাছোড় বান্দা, সে নীলের হাত ধরে টেনে বনের গভীরে নিয়ে গেল। পাহাড়ের চড়াই উতরাই পার হতে হতে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল। ঘন কুয়াশার বৃষ্টি নামলো পাহাড়ে। পাহাড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে অরুণীর বাবা পিছলে গেল। নীল তাকে ধরতে গিয়ে দুজনে গড়াতে গড়াতে একটা গভীর পাহাড়ের খাঁজে গিয়ে পড়ল। জায়গাটা একদম নির্জন, উপরে খাড়া পাহাড়, নিচে ঘন জঙ্গল। বের হওয়ার রাস্তা কুয়াশায় ঢাকা। হলো তো, আবার সেই জঙ্গল, আবার সেই আপনি। আপনার জন্য তো আমার কপালে জঙ্গলই লেখা আছে। এবার কি এখানেও জঙ্গলি সর্দার আসবে বিয়ে দিতে? অরুণী মাটি ঝাড়তে ঝাড়তে বলল। আরে নীলু, প্যান প্যান করো না তো। দেখো জায়গাটা কত জোস। আর জঙ্গলি সর্দার লাগবে কেন? আমাদের তো অলরেডি বাসর হয়েই গেছে, এখন জাস্ট রিক্যাপ হবে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। পাহাড়ের খাঁজে একটা ছোট পাথরের ছাউনি পাওয়া গেল। ঠান্ডায় অরুণী কাঁপতে শুরু করলো। বড় লোকের বেটি এখন বোঝো ঠেলা। এখানে তো এসি নেই, আছে শুধু বুনো হাওয়া। ভাই, ঠান্ডায় কাঁপছি, আবার এসি লাগবে কেন? লাগবে গরম। নীল অগত্যার শুকনো কাঠ কুড়িয়ে আগুন জ্বালালো। তার ব্যাগে কিছু ইনস্ট্যান্ট নুডলস আর একটা ছোট্ট পাত্র ছিল পিকনিকের জন্য। সে পাথর দিয়ে চুলা বানিয়ে অরুণীর জন্য রান্না করতে বসলো। বা নীলু, তুমি তো বেশ ভালোই রান্না পারো। আমাদের সংসার শুরু হলে কি আমাকে এইভাবেই পাহাড়ি স্টাইলে খাওয়াবে? সংসার করতে গেলে আপনি খাবেন জেলের ভাত, আর আমি খাবেন শান্তির নিঃশ্বাস। কারণ আপনার সাথে আমার সংসারই হবে না। এই যে নুডলস দিচ্ছি, এটাই আপনার শেষ রাজকীয় খাবার। কি নীলু, গুহার বাসর কি খুব মিস করছো? আজকে তো পাহাড়ের উপর বাসর, পরিবেশটা কিন্তু বনের চেয়েও হট। মুখ বন্ধ করে খান তো। আপনার এই পচানি শুনতে শুনতে আমার কান পচে গেছে। আপনি কি কোনোদিন সিরিয়াস হতে পারেন না?
সিরিয়াস হয়ে কি হবে? জীবনটা তো একটা অ্যাডভেঞ্চার, আর এই অ্যাডভেঞ্চারে তোমার মতো একটা রাগী জুনিয়রকে পাওয়া ভাগ্যের ব্যাপার। রাত বাড়ার সাথে সাথে পাহাড়ের ঠান্ডা হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল। আগুনের তাপও তখন যথেষ্ট ছিল না। অরুণী কাঁপতে কাঁপতে নীলের খুব কাছে এসে বসলো। নীল, আমার খুব ঠান্ডা লাগছে, প্লিজ একটু কাছে আসো। আবার সেই পুরনো টেকনিক। আমি জানি আপনি কি চাইছেন। কিন্তু অরুণীর গায়ের কাঁপুনি দেখে নীল আর স্থির থাকতে পারল না। সে অরুণীকে নিজের চাদর দিয়ে ঢেকে দিল এবং তাকে জড়িয়ে ধরল। আগুনের সেই লাল আভায় অরুণীর ভেজা মুখটা অসম্ভব মায়াবী লাগছিল। কোনো অনুভূতি ছাড়াই সেফ পরিস্থিতির চাপে তারা একে অপরের খুব কাছে চলে এলো। অরুণী নীলের ঠোঁটের কাছে ফিসফিস করে, আজ কিন্তু জঙ্গলি সর্দার নেই নীল, আজ শুধু আমি আর তুমি। এখানে আমাদের কেউ আটকানোর নেই। নীল অরুণীর চোখের দিকে তাকালো। অরুণীর সেই জেদি আর সাহসী চোখ দুটো আজ যেন এক অজানা তৃষ্ণায় কাতর। নীল তার সব রাগ আর ডিভোর্সের চিন্তা ভুলে গিয়ে অরুণীকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো। পাহাড়ের সেই নির্জন খাঁজে বৃষ্টির শব্দের মাঝে তাদের আদিম আকাঙ্ক্ষা আবার মাথাচাড়া দিয়ে উঠল। নীল অরুণীর ভেজা শার্টের বোতামগুলো একে একে খুলে ফেলল। আগুনের তাপে তাদের শরীরের ছায়া পাহাড়ের গায়ে বিশাল হয়ে দেখা দিচ্ছিল। প্রতিটি স্পর্শ ছিল বুনো আর তীব্র। অরুণী নীলের গলার কাছে কামড় বসিয়ে দিল উত্তেজনায়। পাহাড়ের সেই পাথুরে মেঝেতে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। দীর্ঘ সময় ধরে চলা সেই শারীরিক নিবিড়তা ছিল বনের সেই রাতের চেয়েও অনেক বেশি প্রগাঢ়। নীলের পৌরস আর অরুণীর নমনীয়তা মিলেমিশে একাকার হয়ে গেল। কামনার সেই চরম শিখরে পৌঁছে তারা দুজনেই পাহাড়ের নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তাদের মিলিত শরীরের ঘাম আর বৃষ্টির পানি মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি করলো, যা শুধু সেই নির্জন পাহাড়ি সাক্ষী হয়ে রইল। পরদিন সকালে যখন কুয়াশা কাটলো, অরুণীর বাবার হেলিকপ্টার পাহাড়ের ওপর দিয়ে চক্কর দিচ্ছিল। নীল আর অরুণী যখন উদ্ধার হলো, তারা দেখলো নিচে পুরো কলেজ আর চৌধুরী সাহেব দাঁড়িয়ে আছেন। নীল ভাবলো এবার নির্ঘাত শেষ, কিন্তু অরুণী তার বাবার সামনে গিয়ে নীলের হাতটা শক্ত করে ধরলো। ড্যাডি, তুমি মিছিমিছি আরিয়ানকে খুঁজেছিলে, এই যে নীল, ও আমাকে পাহাড়ের খাজে সারা রাত বাঁচিয়ে রেখেছে। আর হ্যাঁ, ওই আমার আসল বর। তোমার ওই ডিভোর্স পেপারটা আমি পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। চৌধুরী সাহেব থমকে দাঁড়িয়ে গেলেন। কলেজের ছাত্রছাত্রীরা হাঁ করে তাকিয়ে রইল। নীল মনে মনে ভাবলো, এই মেয়ে তো আমাকে সারা জীবনের জন্য জঙ্গল বন্দি করে ফেললো। নীল অরুণীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। আপনি আসলেও একটা আপদ। অরুণী মুচকি হেসে বলল, আর তুমি সেই আপদের একমাত্র ঔষধ নীলু। পাহাড়ে সেই রাত আর অরুণীর এই সাহসী ঘোষণা নীল আর অরুণীর জীবনকে যেন এক নতুন ঠিকানায় পৌঁছে দিল, যেখানে ঝগড়া থাকবে, ঝামেলা থাকবে, কিন্তু বিচ্ছেদ আর কখনোই আসবে না। পাহাড় থেকে ফেরার পর কলেজের পুরো পরিবেশ পাল্টে গেছে। চৌধুরী সাহেবের হেলিকপ্টারে করে নীল আর অরুণীর নামার সেই দৃশ্য এখন ক্যাম্পাসের ভাইরাল ভিডিও। অরুণী সবার সামনে ঘোষণা করে দিয়েছে নীল তার বর, কিন্তু নীল সেটাকে সেফ বিপদে বাঁচার নাটক বলে এড়িয়ে চলেছে। তবে আসল খেলা শুরু হলো তখন যখন জেদি আর অহংকারী অরুণী চৌধুরী সত্যিই নীলের জন্য পাগলামি শুরু করলো। কারণ নীল তো আর তাকে মানে না। সকালবেলা নীল তার পুরনো ভাঙাচোরা মেসে বসে বাইকের ইঞ্জিন সারাচ্ছিল। পরনে ময়লা গেঞ্জি, হাতে মোবিল মাখা। হঠাৎ মেসের সামনে একটা ধবধবে সাদা অডি এসে থামলো। অরুণী গাড়ি থেকে নামলো, তার হাতে টিফিন ক্যারিয়ার। আবার কেন এসেছেন? এখন কি আমার মেসটাও কিনে নিতে চান? অরুণী মাটির ওপর হাঁটু গেড়ে বসে, নীলু, তুমি সকালে না খেয়ে কলেজে চলে যাও, তাই আমি নিজের হাতে পরোটা আর ডিম ভাজি করে এনেছি, চলো খেয়ে নাও। নিজের হাতে? চৌধুরী ভিলার রাজকন্যা আটা মাখতে জানে? ওসব নাটককে ভালোবাসা আরিয়ানের জন্য জমিয়ে রাখুন। আমি মেকানিক মানুষ, রাস্তার ধারের চা বিস্কুটই আমার জন্য ভালো। আপনার এই দামি পরোটা আমার পেটে সইবে না। অরুণী দমে যাওয়ার পাত্রী নয়। সে জোর করে নীলের মুখে পরোটা তুলে দেওয়ার চেষ্টা করলো। নীল অরুণীর হাতের ঝটকা দিয়ে সরিয়ে দিল। শুনুন অরুণী আপু, আপনি আমার সিনিয়র, তার উপর কোটিপতির মেয়ে। আমাদের বনের ওই রাত বা পাহাড়ের ওই সময়টা ছিল স্রেফ বেঁচে থাকার লড়াই। ওটাকে প্রেম ভেবে বসবেন না। আমি আপনার স্ট্যাটাসের সাথে মানায় না, আর মানাতেও চাই না।
যা হয়েছে ভুলে যান। অরুণীর চোখে জল চলে এলো, কিন্তু সে সেটা আড়াল করে হাসলো। জেদ তোমার ভালোই নীলু, কিন্তু আমার জেদ তোমার চেয়েও বেশি। আজ না মানলেও একদিন মানবে তুমি আমার। আমি হাল ছাড়বো না। যান যান, আমরা মধ্যবিত্তরা আপনার হাতের মোয়ানা। আসছে। কলেজে তখন অরুণী চৌধুরীর নতুন রূপ দেখলো সবাই। যে মেয়ে ক্লাসে আসতো না সে এখন নীলের ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। নীল ক্যান্টিনে গেলে সে আগে গিয়ে টেবিল পরিষ্কার করে রাখে। দোস্ত, অরণি আপু তো তোর জন্য পুরো পাগল। উনি আজ তোর জন্য ল্যাপটপ নিয়ে এসেছেন, কারণ তোরটা নাকি ভেঙে গেছে। নীল ক্যান্টিনে গিয়ে দেখলো অরুণী তার বন্ধুদের মাঝে বসে আছে। এসব কি অরণি আপু? আমি কি ভিক্ষুক যে আপনি আমাকে ল্যাপটপ দান করছেন? এটা দান নয় নীলু, এটা গিফট। তুমি পড়াশোনা করবে। আপনার ওই টাকাওয়ালা দম্ভটা পকেটে রাখুন। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের দয়ায় চলার মতো ছোটলোক হইনি। আর শোনো, আমাকে নীলু বলে ডাকবে না। আমি তোমার চাকর নই। নীল সবার সামনে ল্যাপটপের বক্সটা ঠেলে ফেলে দিয়ে চলে গেল। অরুণী অপমানে লাল হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়লো না। সে বুঝতে পারলো নীল তাকে বড়লোক আর জেদি মনে করে ঘৃণা করছে। এক রাতে তুমুল বৃষ্টি হচ্ছে। নীল তার মেসের জানালা দিয়ে দেখলো মেসের গেটের সামনে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অরুণী। সে কাঁপছে কিন্তু নড়ছে না। নীল ভাবলো কিছুক্ষণ পর চলে যাবে, কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেল। নীল ছাতা নিয়ে নিচে নেমে এলো। পাগলামি বন্ধ করুন অরণি। অসুখ করলে আপনার ড্যাডি এসে আমার মেস পুড়িয়ে দেবে। যান এখান থেকে। যাব না, যতক্ষণ তুমি বলবে না যে তুমি আমাকে ঘৃণা করো না ততক্ষণ আমি সরবো না। ঘৃণা করি না, কিন্তু আপনাকে পাত্তা দেওয়ার মতো সময়ও আমার নেই। আপনার জগৎ আর আমার জগৎ আলাদা। আপনি হলেন আকাশ আর আমি ড্রেনের জল। আকাশ আর জল কখনো এক হয় না। অরুণী নীলের ভেজা গেঞ্জিটা খামছে ধরে। কিন্তু ওই ড্রেনের জলই তো বাষ্প হয়ে আকাশে যায় নীল। কেন তুমি নিজেকে ছোট করছো? পনের সেই রাতে তো তুমি আমাকে নিজের করে নিয়েছিলে। তখন কি আমি বড়লোক ছিলাম না? নীল চুপ হয়ে গেল। অরুণীর ভেজা শরীর আর করুণ চাহনি তাকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু সে তার ইগো ছাড়লো না। সে অরুণীকে ধাক্কা দিয়ে রিকশায় তুলে দিল। আরেকবার যদি আমার মেসের সামনে দেখি, তবে আমি এই শহর ছেড়ে চলে যাব। অরুণীর চোখে জল। সে কিছু বলল না, কেবল ফ্যালফ্যাল করে তাকালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পরদিন কলেজে অরুণী আর নীলের সাথে কথা বলল না, কিন্তু সে নীলের লাইব্রেরির টেবিলে একটা চিরকুট রেখে গেল। আজ বিকেলে অডিটোরিয়ামের পেছনে এসো, শেষবার কিছু বলবো, না এলে আমি ছাদ থেকে লাফ দেব। এই মেয়ে তো পুরো সাইকো। নীল বাধ্য হয়ে গেল। অডিটোরিয়ামের পেছনে নিরিবিলি জায়গায় অরুণী দাঁড়িয়েছিল। তার চোখে মুখে এক শূন্যতা। নীল, আমি সব ছেড়ে দিতে রাজি। ড্যাডির সম্পত্তি, এই গাড়ি, এই আভিজাত্য, সব। তুমি কি আমাকে তোমার ওই মেসের ছোট্ট ঘরে জায়গা দেবে? পারবেন না। আপনি এসি ছাড়া ঘুমাতে পারেন না। 2 দিন পর আপনার মনে হবে নীল একটা মেকানিক আর আপনি রাজকন্যা। তখন আমার ইজ্জত নিয়ে টানাটানি করবেন। তার চেয়ে ভালো আপনি আপনার পথে যান। অরুণী নীলের খুব কাছে গিয়ে বলে, তুমি খুব পাথর নীল, কিন্তু এই পাথরের ভেতরেও যে আগুন আছে সেটা আমি জানি। সে আগুন আমি জ্বালাবো। অরুণী হঠাৎ নীলের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরলো। নীল প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অরুণীর সেই মরিয়া আক্রমণ আর শরীরের ঘ্রাণ তাকে পাগল করে তুলল। সে অরুণীকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কোনো প্রেম নয়, কোনো মায়া নয়, সেপ এক বন্য নেশা। সেই নির্জন অডিটোরিয়ামের পেছনে ধুলোবালি আর অন্ধকারের মাঝে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। অরুণী যেন আজ নিজেকে বিলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইল সে নীলেরই। নীলও তার সমস্ত ঘৃণা আর ইগো ভুলে অরুণীর নমনীয় শরীরে নিজের চিহ্ন এঁকে দিল। দীর্ঘ সময় ধরে চলা সেই শারীরিক যুদ্ধে অরুণী জয়ী হলো, কারণ নীল পাত্তা না দেওয়ার ভান করলেও অরুণীর শরীরের প্রতিটি ইঞ্চিতে সে বারবার পরাজিত হচ্ছিল। রোম্যান্সের রেশ কাটতে না কাটতেই নীল আবার তার খোলসে ঢুকে গেল। সে নিজের শার্ট ঠিক করতে করতে বলল, এসব করে লাভ নেই অরণি। শরীর পাওয়া মানে মন পাওয়া নয়। আপনি জেদ করছেন আর আমি সেই জেদ ভাঙবই। মন তো তুমি বনেই দিয়ে দিয়েছো নীলু। মুখ ফসকে বলতে পারছো না, শুধু মুখ ফুটে বলতে পারছো না। কাল কলেজে দেখবো তোমার এই পাথুরে মন কতক্ষণ টিকে থাকে।
নীল গটগট করে চলে গেল। অরুণী করিডোরে দাঁড়িয়ে মুচকি হাসলো। সে জানে নীল তাকে পাত্তা না দেওয়ার নাটক করলেও তার প্রতিটি শিরায় এখন অরুণীর ছোঁয়া লেগে আছে। কলেজের সবাই দেখবে এক বড়লোক সিনিয়রের প্রেমে কিভাবে এক মেকানিক জুনিয়র হাবুডুবু খেয়ে ইগো ধরে রাখে। অডিটোরিয়ামের পেছনের সেই তপ্ত মুহূর্তগুলো পার হওয়ার পর নীল যেন আরো বেশি পাথুরে হয়ে গেল। অরুণী ভেবেছিল শরীরে ঘনিষ্ঠতা হয়তো নীলের ইগোর দেওয়ালটা ভেঙে দেবে, কিন্তু ফলাফল হলো উল্টো। নীল নিজেকে আরো গুটিয়ে নিল। তার ভেতরে এক অদ্ভুত অপরাধ বোধ আর জেদ কাজ করতে শুরু করলো। সে কোনোভাবেই একজন অহংকারী বড়লোকের মেয়ের কাছে হার মানতে রাজি নয়। অডিটোরিয়ামের সেই ঘটনার পরদিন অরুণী খুব খুশি মনে কলেজে এলো। সে ভেবেছিল নীল আজ অন্তত তার দিকে তাকিয়ে হাসবে। নীল যখন লাইব্রেরি থেকে বের হচ্ছে অরুণী তার পথ আগলে দাঁড়ালো। কি নীলু, কালকের পর তো মুখটা একদম শুকিয়ে গেছে। রাতে কি ঠিকমতো ঘুমাওনি, নাকি আমার কথা ভেবে ছটফট করেছো? কাল যা হয়েছে ওটা ছিল একটা জৈবিক ভুল। আপনি আমাকে প্ররোচিত করেছেন আর আমি পরিস্থিতির শিকার হয়েছি। এটার মানে এই নয় যে আমি আপনার জন্য গলে গেছি। প্ররোচিত? নীল, তুমি কি আসলেও মানুষ? কাল তুমি যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে সেটা কি শুধুই প্ররোচনা ছিল? হ্যাঁ, একজন পুরুষ হিসেবে আপনার মতো সুদর্শনা মেয়ের সামনে এসে পড়লে যা হয় সেটাই হয়েছে। কিন্তু আমার ঘৃণা আপনার উপর আগের মতোই আছে। আপনার ওই টাকা আর সিনিয়রিটির দম্ভ আমি কোনো দিনও মেনে নেব না। দয়া করে আমার ছায়া মারাবেন না। অরুণীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ভাবতেও পারেনি নীল সবার সামনে তাকে এভাবে অপমান করবে। অরুণী নীলের হাত ধরতে গেলে নীল সজোরে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। আরেকবার আমাকে টাচ করলে আমি এই কলেজ ছেড়ে ট্রান্সফার নিয়ে চলে যাব। আপনার মতো জেদি মেয়ের সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনি সব কিছু খেলা ভাবেন। নীল পাত্তা দিচ্ছে না দেখে অরুণী এবার চরম পথ বেছে নিল। সে কলেজের মাঝখানের কমন রুমে গিয়ে বসে পড়ল এবং ঘোষণা করলো যতক্ষণ নীল তার সাথে শান্তভাবে কথা না বলবে এবং তাকে মেনে না নেবে সে কিছুই খাবে না। এভাবে দুদিন কেটে গেল। কলেজ এটা নিয়ে হইচই পড়ে গেল। সবাই কানাকানি করছে। নীল দোস্ত, অরুণী আপু তো গত দুদিন ধরে কিছু খাচ্ছে না। ওনার ড্যাডি কলেজে পুলিশ পাঠিয়েছেন। তুই একবার গিয়ে কথা বল না। মরতে দাও ওকে। বড় লোকের বিলাসিতা না খেয়ে মরলে আমার কি? আমি কি ওর ডাল ভাতের দায়িত্ব নিয়েছি নাকি? ও মনে করছে অনশন করলে আমি গলে যাব? ভুল ভাবছে। তখন নীল নিচের ক্লাসে বসে রইল, কিন্তু তার কলমের নিবটা বারবার কাগজের উপর ভেঙে যাচ্ছিল। তার মনের ভেতরেও একটা ঝড় বইছিল, কিন্তু জেদ তাকে উঠতে দিচ্ছিল না। বিকেলে অরুণী সেন্সলেস হয়ে পড়ে গেল। কলেজে অ্যাম্বুলেন্স ডাকা হলো। নীল দূর থেকে দাঁড়িয়ে দেখলো অরুণীকে স্ট্রেচারে করে তোলা হচ্ছে, কিন্তু সে এক কদমও এগিয়ে গেল না। অরুণীকে শহরের একটা দামি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অরুণীর বাবা চৌধুরী সাহেব নিজে নীলকে ফোন করলেন। নীল, আমার মেয়েটা তোমার জন্য জীবন দিচ্ছে। তুমি একবার এসে ওকে দেখে যাও। তোমার কি দয়া মায়া নেই? ঠিক আছে, আমি আসছি, আপনি রাখেন। নীল হাসপাতালে গেল, কিন্তু কোনো মায়া নিয়ে নয়, বরং শেষবারের মতো সব চুকিয়ে ফেলতে। অরুণীর যখন জ্ঞান ফিরল সে দেখলো নীল তার বেডের পাশে দাঁড়িয়ে। অরুণীর ফ্যাকাশে মুখে এক চিলতে হাসি ফুটলো। জানতাম তুমি আসবে নীলু, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। ভুল জানতেন। আমি এসেছি শুধু একটা কথা বলতে। আপনার এই নাটকের কারণে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। আপনি কি মনে করেন আপনার এই অসুস্থতা দেখে আমি আপনাকে নিয়ে আমি চৌধুরী ভিলার ঘর জামাই হব? কখনো না। আমি আপনাকে ঘৃণা করি আপনার ওই অহংকারের জন্য, আর আজ ঘৃণা করছি আপনার এই সস্তা সিম্প্যাথি নেওয়ার নাটকের জন্য। এটা নাটক নয় নীলু, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আপনার মতো মেয়েরা ভালোবাসা বোঝে না। আপনারা শুধু দখল করতে জানেন। আপনি আমাকে দখল করতে চাইছেন আপনার টাকা আর জেদ দিয়ে, কিন্তু আমি আপনার সেই জেদের বলি হব না। আজ থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। যদি বেঁচে থাকতে চান তবে অন্য কাউকে খুঁজুন। নীল পকেট থেকে একটা ছিঁড়ে ফেলা কাগজের টুকরো, যেটা ছিল সেই পুরনো ডিভোর্স পেপারের অংশ, অরুণীর গায়ে ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে গেল। অরুণী চিৎকার করে কাঁদতে শুরু করলো, কিন্তু নীল একবারও পেছনে ফিরে তাকালো না। নীল এরপর থেকে নিজেকে একদম বদলে ফেললো।
সে কলেজে আসা প্রায় কমিয়ে দিল। সারাদিন মেকানিকের দোকানে কাজ করে আর রাতে একা পড়ে থাকে। অরুণীকে তার ড্যাডি বাড়িতে বন্দি করে রেখেছেন যাতে সে আর কোনো পাগলামি করতে না পারে। কিন্তু একদিন রাতে নীলের বেসের দরজায় প্রচন্ড ধাক্কা পড়ল। নীল দরজা খুলতেই দেখলো অরুণীর বডিগার্ডরা দাঁড়িয়ে। তারা নীলকে জোর করে তুলে নিয়ে গেল চৌধুরী ভিলার এক নির্জন গুদাম ঘরে। সেখানে অরুণী বসেছিল, তার হাতে একটা চাবুক। নীল, তুমি বলেছিলে আমি তোমাকে দখল করতে পারবো না। এখন দেখো তুমি আমার খাঁচায়। আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়িনি। চাবুক মারবেন? মারুন, তাতেও আমার মন পাবেন না। অরুণী হঠাৎ চাবুকটা ফেলে দিয়ে নীলের পায়ে লুটিয়ে পড়ল। আমি হার মেনেছি নীল। আমি আর বড়লোক নই, আমি আর তোমার সিনিয়র নই। আমি শুধু তোমার সেই অরুণী, যাকে তুমি বনের গুহায় প্রথমবার আদর করেছিলে। প্রথমবার আমাকে ওভাবে, প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। অরুণীকে এত অপমান, এত কিছু বলার পরও সে যখন এভাবে কাতর কণ্ঠে অনুরোধ করছে, তখন নীলের চোখের কোণ এবার ভিজে এলো। কিন্তু সে তার জেদ ধরে রাখলো। সে অরুণীকে টেনে তুললো এবং সজোরে নিজের দেওয়ালের সাথে চেপে ধরলো। আপনার এই নতি শিকারও আমার কাছে একটা চাল মনে হয় অরণি। আপনি আমাকে পঙ্গু করে দিতে চাইছেন আপনার মায়া দিয়ে, কিন্তু আমি ভাঙবো না। নীল আবার অরুণীকে আক্রমণাত্মকভাবে চুম্বন করলো, কিন্তু সেই চুম্বনে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল জেদ আর আক্রোশ। অরুণীও সেই আক্রোশকে আলিঙ্গন করে দিল। কিনাতে নীল অরুণীকে মেঝেতে ফেলে রেখে বেরিয়ে গেল। শরীরটা আপনার দিয়ে দিলেন, কিন্তু মনটা আমার কাছেই রইল। ভালো থাকবেন অরণি চৌধুরী। নীল চলে যাওয়ার পর অরুণী মেঝেতে পড়ে একা হাসতে লাগলো। সে জানে নীল তাকে যতবার দূরে সরাবে ততবারই সে নীলের আরো গভীরে ঢুকে যাবে। এই অসম লড়াইয়ের শেষ কোথায় তা হয়তো নিয়তেই জানে না। অরুণী চৌধুরীর জেদ আগুনের মতো, যা নিজেকে পুড়িয়ে ছারখার করে দিতেও দ্বিধা করে না। নীলের পাথুরে অবহেলা সহ্য করতে না পেরে অরুণী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, সে আরিয়ানকেই বিয়ে করবে। চৌধুরী ভিলা জুড়ে এখন উৎসবের সাজ, কিন্তু সেই আলোর নিচে জমাট বেঁধে আছে একরাশ হাহাকার। নীল তার স্যাঁতসেঁতে মেসের ঘরে একা বসে আছে। বাইরে টিপ টিপ বৃষ্টি। তার টেবিলের ওপর রাখা সেই পুরনো হাড়ের মালাটার একটি ভাঙা অংশ, যা সে বন থেকে কুড়িয়ে এনেছিল। আজ অরুণীর বিয়ে। লন্ডনে সেই গাধা আরিয়ানের গলায় আজ মালা উঠবে। নীল বিড়বিড় করে নিজেকেই বোঝাচ্ছে, ভালোই হয়েছে, আপদ বিদায় হচ্ছে। আমার মতো মেকানিকের জীবনে বড়লোকের রাজকন্যা মানাতো না। ডিভোর্স পেপার তো আগেই ছিঁড়েছি, আজ সম্পর্কটাও চুকে যাক। কিন্তু স্মৃতিগুলো বেইমানি শুরু করলো। নীলের চোখের সামনে ভেসে উঠল বনের সেই অন্ধকার গুহা, যেখানে অরুণী ভয়ে তাকে জড়িয়ে ধরেছিল। মনে পড়ল পাহাড়ের খাঁচে সেই উত্তাল রাত, যেখানে অরুণীর তপ্ত নিঃশ্বাস নীলের সব জেদ পুড়িয়ে দিয়েছিল। অরুণীর সেই পাগলামি, বৃষ্টির রাতে মেসের সামনে দাঁড়িয়ে থাকা, আর লাইব্রেরির সেই নিষিদ্ধ রোম্যান্স, সবকিছু নীলের বুকের ভেতর হুল ফোটানো শুরু করলো। নীল হঠাৎ চিৎকার করে মেসের দেওয়ালে ঘুষি মারলো। না, আমি ওকে অন্য কারো হতে দিতে পারি না। ওই পাগলিটা শুধু আমার। বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। আরিয়ান শেরওয়ানি পরে বিয়ের পিড়িতে বসা। অরুণী কনের সাজে লাল বেনারসি পরে পাথরের মূর্তির মতো বসে আছে। তার চোখের জল শুকিয়ে গেছে। সে জানে নীল আসবে না, আর নীল না এলে তার জীবনের কোনো মানে নেই। সে শুধু জেদের বশেই ধ্বংসের পথে পা বাড়িয়েছে। কাজী যখন আরিয়ানকে কবুল করতে বললেন, ঠিক তখনই ভিলার প্রথম ফটক ভেঙে নীলের বাইকটা গর্জন করতে করতে ভেতরে ঢুকলো। নীলের পরনে সেই পুরনো ময়লা শার্ট, চুলে বৃষ্টির জল। সে সোজা বিয়ের স্টেজে উঠে এলো। আরে, এই ড্রেন ক্লিনার এখানে কি করছে? গার্ডস, একে বের করে দাও। নীল, তুমি এখানে কেন? নীল আরিয়ানের হাত থেকে মালাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সে অরুণীর সামনে গিয়ে দাঁড়ালো। অরুণী অবিশ্বাসের চোখে নীলের দিকে তাকিয়ে আছে। অরণি চৌধুরী, আপনি ভেবেছেন আরিয়ানকে বিয়ে করে আমাকে শাস্তি দেবেন? আপনি কি আসলেও মনে করেন আপনার এই শরীরে অন্য কারো ছোঁয়া সইবে? যে শরীরে বনের জঙ্গলি সর্দারের আশীর্বাদ আছে, যে শরীর এই মেকানিকের পাগলামিতে অভ্যস্ত, সেটা অন্য কেউ স্পর্শ করার সাহস রাখে না। পুরো বিয়ে বাড়ি স্তব্ধ। নীল সবার সামনে হাঁটু গেড়ে বসলো। তার চোখে আজ আর জেদ নেই, আজ এক গভীর তৃষ্ণা। আমি কোনোদিন বলতে চাইনি, কারণ আমি ভয় পেতাম আপনার আভিজাত্যকে। কিন্তু আজ বলছি, আমি আপনাকে ভালোবাসি অরণি। আপনি আমার সিনিয়র হতে পারেন,
বড়লোক হতে পারেন, কিন্তু আপনি আমার সেই জঙ্গলি বউ যাকে আমি কোনোদিন ডিভোর্স দিতে পারবো না। করবেন আবার আমায় বিয়ে, এই ভবঘুরে মেকানিককে? অরুণী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিয়ের পিড়ি ছেড়ে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে নীলের বুকে কিল মারতে লাগলো। এত দেরিতে কেন এলে নীলু? আমি তো মরেই যাচ্ছিলাম, কেন এত জেদ দেখালে? কি চৌধুরী সাহেব এগিয়ে এলেন। তিনি বুঝতে পারলেন এই দুই পাগলের মাঝে আরিয়ান বা টাকা কিছুই টিকবে না। তিনি আরিয়ানকে বিদায় করে দিয়ে ঘোষণা করলেন, বিয়ে আজই হবে, কিন্তু বর আরিয়ান নয়, আমার জামাই হবে নীল। সেদিন রাতেই চৌধুরী ভিলার স্টেজে নীল আর অরুণীর বিয়ে সম্পন্ন হলো। তবে এবারের বিয়েটা ছিল শরীয়তি আর সম্মতির, বনের কোনো জবরদস্তি নয়। বাসর রাতে অরুণী যখন সেই দামি পালঙ্কে বসেছিল, নীল ভেতরে ঢুকে দরজাটা লক করে দিল। অরুণী হাসি মুখে নীলের দিকে তাকালো। হলো নীলু? এখন তো আর ডিভোর্স নিতে চাইবে না নাকি? মেকানিকের ইগো এখনো মরেনি? নীল অরুণীর খুব কাছে গিয়ে তাকে পাঁচা কোলা করে কোলে তুলে নিল। ইগো মরে গেছে অরণি, এখন শুধু ভালোবাসা আর আপনি। তবে মনে রাখবেন, আমি কিন্তু সেই বনো নীলই আছি। আজ রাতে কিন্তু কোনো এসি কাজ করবে না। অরুণী নীলের গলায় ঝুলে পড়ে কানে ফিসফিস করলো, আমি তো সারা জীবনের জন্য তোমার ওই জঙ্গলি গুহায় বন্দি হতেই চাই নীলু। চাঁদের আলোয় চৌধুরী ভিলার সেই ঘরে শুরু হলো এক নতুন ইতিহাস। ঝগড়া, অশান্তি আর জেদের দেওয়াল ভেঙে নীল আর অরুণী একে অপরের মাঝে এমনভাবে বিলীন হয়ে গেল যেন তারা আদিম সেই অরণ্যেরই দুই চিরন্তন পথিক। তাদের এই অসম প্রেম আর পাগলামি কলেজের করিডর থেকে জীবনের শেষ সীমানা পর্যন্ত এক অমর গল্প হয়ে রয়ে গেল।